আসসালামু আলাইকুম। এই জাতির কপালে আসলে ভালো কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ গতকালকে নিউজে দেখলাম যে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলতেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। তো আসলে আমরা তাহলে আপনারা এই আওয়ামী লীগকে কেন হাঁটাইলেন? আওয়ামী লীগকে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করলেন? কেন তার বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটাইলেন? তিনি যে গণহত্যা চালাইছে সেই গণহত্যার বিপরীতে আপনারা যে ক্ষমতা গ্রহণ করছেন এটা কেন করলেন? আসলে আমরা গণ অভ্যুত্থানের পর আসলে ভাবছিলাম যে একটা ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসছে যে ভাবছিলাম যে এই দেশের পক্ষে বা দেশের জন্য এরা কাজ করবে, দেশের জনমানুষের কল্যাণে এরা কাজ করবে। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে আমরা দেখতে পেলাম যে আসলে এই অভ্যুত্থান চুরি হয়ে গেছে। এখন যারা সংস্কার বা কমিশনে আছে, যারা ক্ষমতায় আছে, বিশেষ করে যারাই এই দেশকে এখন পরিচালনা করতেছে, সবই দেখা যাইতেছে আস্তে আস্তে গোমর ফাঁস হয়ে যাইতেছে। এরা সেই ভারতীয় এজেন্ডাই তারা বাস্তবায়ন করতেছে দেশের ভিতরে। বিশেষ করে আসিফ নজরুলের কথা যদি আপনি চিন্তা করেন, এটা হলো বিশাল বাটপার। এই বাটপারের হাতে ক্ষমতা গেছে, দেশ সেদিনই আসলে আসলে বিলীন হয়ে গেছে। এটা ভারতীয় রয়ের কাছে ক্ষমতা চলে গেছে। এটা আপনারা সেই ইলিয়াস হোসেনের রিপোর্ট বলেন বা বিভিন্ন লোকে কথা বলছে, তখনই বলছে যে আসিফ নজরুল যে কি মাল এটা তোমরা পরবর্তীতে টের পাইবা। এখন টের পাইতেছে, জাতি দেশের মানুষ টের পাইতেছে যে আসলে এরা কি করতেছে। এক একজন বৃদ্ধকে আইনে ক্ষমতায় বসাইছেন, সেই তারা ডায়াপার চেঞ্জ করতে করতেই যান শেষ। তারপর দুই চারটা কাজ করে সব যায় সেই আপনার আওয়ামী দূষরদের পক্ষে, এবং তাদের পক্ষেই তারা কাজ করতেছে। এখন আইসা বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে কোনো সমস্যা নেই। এবং সবথেকে মজার ব্যাপার হলো এই যে সমন্বয়করা, আজকে সার্জিস আলম তিনি তার ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন যে সারা বাংলাদেশে 4,000 কাউন্সিলর, এর ভিতরে 1,500 কাউন্সিলর তাদের কাছে আসছে, তারা আওয়ামী লীগের দোষর না, তারা এখন মোটামুটি স্বৈরাচারের বিরোধী লোক, স্বৈরাচারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আমাদেরকে বুঝাইতে আসছে। দীর্ঘ আপনার এই যে 10-15 বছরে আওয়ামী লীগের ব্যতীত কেউ কাউন্সিলর হইতে পারছে, কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, এটা আমাদেরকে বুঝাইতে হইবে? এগুলো আমরা জানি না নাকি? আমাদেরকে তারা কি কি বুঝাইতে চাইতেছেন? তারা এখন দল গঠন করবেন, এই জন্য তাদের সাপোর্ট লাগবে, কাউন্সিলরদের সাপোর্ট লাগবে। কাউন্সিলরদের এখন এই 1,500 কাউন্সিলরদের সাপোর্ট নিয়ে তারপর একটা দল গঠন করবে। দিন শেষে এরা যদি নির্বাচনে দাঁড়ায়, এদেরকে ভোটও দেবে না, জাস্ট এখন একটু সুযোগ খোঁজার চেষ্টা করতেছে এই কাউন্সিলররা। এখন তাদেরকে দিয়ে যদি একটু দলটাকে গঠন করা যায়, শক্তিশালী করা যায়, এই পথ তারা খুঁজতেছে। ভাই আপনারা দল গঠন করেন, প্রয়োজনে 5 জন থাকুক দলে, ঠিক আছে, প্রয়োজনে 2 জনে মিলে দল গঠন করেন, কিন্তু এরকমের সোর্স হ্যাসর বাটপারদেরকে নিয়েন না। দীর্ঘ 10 বছরে বিশেষ করে যারা এই যে আপনার 14 থেকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রত্যেককে ব্যান করা উচিত, যে এটা কোনো দিন আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর বিশেষ করে আওয়ামী লীগ যে দীর্ঘ 15 বছর মানুষকে ভোট দিতে দেয় নাই, মানুষের ভোটাধিকার যে কাটিয়ে নিছে, তাকে আপনি আবার পুনর্বাসনের চেষ্টা করতেছেন, সামনেই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই ধরনের বক্তৃতা আপনারাই দিতেছেন আপনাদের জায়গা থেকে। দিন শেষে বোঝাই যাইতেছে আসলে দেশের জন্য, দেশের মানুষের জন্য কেউ কাজ করে না। যারাই ক্ষমতায় আসে তারাই তাদের আখের গোছানোর চেষ্টা করে। এখন তারা বলতেছেন যে আওয়ামী লীগের বিচার হইতে পারে না এখন পর্যন্ত, যে তারা গণহত্যা চালাইছে তার বিচার, তারা এই যে মানুষকে ভোটাধিকার থেকে দীর্ঘ 10-15 বছর বঞ্চিত করছে তার বিচার, কোনো কিছু এখন পর্যন্ত নিশ্চিত না, কোনো কিছুই করাই হয় না এখন পর্যন্ত। করা হবে কিনা, তাদের বিরুদ্ধে কী পরিমাণ শাস্তি হবে কি হবে না, আদৌ তাদেরকে অপরাধী প্রমাণ করতে পারবেন কিনা, সেই পথে আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতেছে, কারণ বিভিন্ন ভৌতিক মামলার মাধ্যমে। তো সেই জায়গা থেকে এখন নির্বাচন কমিশনের সংস্কারের প্রধান তিনি আইসা বলতেছেন যে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে কোনো অসুবিধা নাই। তারপর সেই যে এর আগে আমরা দেখেছি যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আগে, তিনি বললেন যে আওয়ামী লীগ দল গুছিয়ে তারপর কি নির্বাচনে আসুক। এরকম বিভিন্ন মন্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আসলে আমাদের ভাগ্যে কোনো কিছু হইতেছে না। সব এই অভ্যুত্থান যারা ঘটাইছে, বিশেষ করে এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছে, তোমরা দ্রুত ফাঁসির জন্য প্রস্তুত হও, তোমাদের জন্য ফাঁসির মঞ্চ রেডি হয়ে গেছে। এই যে চোর শাসনের কাছে তোমরা ক্ষমতা দিয়ে দিছো প্রথম আলো ডেইলি স্টারের কাছে। এটা পিনাকি, ইলিয়াস, কনক সরার যেটা বলছে একের পর এক বাস্তবায়ন হইতেছে, প্রত্যেকটা ঘটনা সত্যি হইতেছে। এটা এখন দেশের মানুষের কাছে সুস্পষ্ট। নির্বাচনের কথা যে বিএনপি বলে, ভাই শুধু শুধু বলে, বিএনপি যে শুধু শুধু নির্বাচনের কথা তো বলে না। বিএনপির আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে পর বলেন যে আওয়ামী লীগের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না, কেন ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হয়েছে এর ব্যাপারেও তারা ক্ষোভ প্রকাশ করছে। তো বোঝাই যাইতেছে ভাই আপনি কাকে ভালো বলবেন, কোন রাজনৈতিক দলটা দেশের জন্য, দেশের পক্ষে কাজ করে। অভ্যুত্থান যে আপনি বিএনপির জন্য করছেন, অভ্যুত্থানের যে তারা কি সেটা ধারণ করে?
তারাই তো আওয়ামী লীগের প্রতিষ্ঠিত করার জন্য, আওয়ামী লীগকে স্পেস দেওয়ার জন্য তারা এখন উঠে পড়ে লাগছে, তারা প্রতিযোগিতায় নামে নিছে। জামাত বলেন তারাও প্রতিযোগিতায় আছে যে আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ করা যাবে না, তাদেরকে রাজনীতি করতে দিতে হবে, তাদের বিচার পর্যন্ত, বিচারের জন্য এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বিচারের জন্য কথা বলছে যে এদেরকে বিচার করা হোক, সেটাও কিন্তু করা হয় না। শুধুমাত্র গণ অধিকার পরিষদ, বিভিন্ন দল, তারাই একমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এছাড়া এখন সমন্বয়করাও তারাও এই কাউন্সিলরদের সাথে লেসপেন্সারি করে, তারপর তারা দল গঠন করতে চায়। বিএনপি তো আগের থেকে তাদের মানে স্পষ্ট করে দিতেছে যে কোনো দল নিষিদ্ধের পক্ষে না। জামাত বলতেছে তারা ক্ষমা করে দিতেছে। তাহলে শুধু বাকি আছে কারা? যারা এই মানে এই আপনার এই আন্দোলনে অংশগ্রহণ করে গণ অভ্যুত্থান ঘটাইছে, তাদের ফাঁসির মঞ্চ যেমন তৈরি হইতেছে, আর এই আপনার যারা কাউন্সিলরদেরকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে, এরা আপনার নিজেরাই নিজেদের রাজনৈতিক আত্মহত্যার শিকার, মানে রাজনৈতিকভাবে নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করতেছে। এরা বুঝতে পারতেছে না যে কাউন্সিলররা আসলেই আওয়ামী লীগের লেসপেন্সারি, আওয়ামী লীগ ব্যতীত কোনো কাউন্সিলর নির্বাচিত হয়েছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হইবে। এটা বিশ্বাস করে আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কাউন্সিলর হওয়া তো দূরের কথা। তো যত দ্রুত আসলে এই সমন্বয়করা একের পর এক ভুল করতেছে, সার্জিস হাসনাত, এরা একের পর এক ভুল সিদ্ধান্ত নিতেছে। তো এদের রাজনৈতিক করতে আসবেন, ভুল হবে, কিন্তু ভুলের জায়গা থেকে তো আপনাকে ফিরে আসতে হবে, শিখতে হবে। আপনি এখন কাউন্সিলরদেরকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করতেছেন, এর জন্য এই কাউন্সিলররাও আপনাদের পক্ষে থাকবে না, আপনাদের দলের আদর্শ ধারণ করবেন, আপনাদেরকে ভোট পর্যন্ত দিবে না, ঠিক আছে? তো যত দ্রুত আপনারা বুঝতে পারবেন এগুলো, ততই আপনাদের জন্য মঙ্গল। সব হইলো বাটপার, ঠিক আছে? বাটপারের হাতে পড়ছে দেশ। এই দেশ এখন বের করে নিয়ে আসা খুব কঠিন। বিশেষ করে ক্ষমতার আপনার যারা বসে আছে চেয়ারে, সেখানেও বাটপারদের আনাগোনা। সেই বাটপারদেরকে আপনি বাটপারদেরকে হটিয়ে তারপর এই দেশকে পুনরুদ্ধার করা সম্ভব না। আপনি কতবার বাটপারদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, কতবার জনগণ রাস্তায় নামবে, কতবার কার ডাকে জনগণ সাড়া দেবে? এত সোজা না রে ভাই। একবার উদ্ধার করে দিয়েছে দেশ, আপনারা ক্ষমতা দিয়েছেন কাকে? চোর বাটপারের কাছে। এবং দুটি লোক, বিশেষ করে এই বাংলাদেশে বর্তমানে দুটি লোক খুব গুরুত্বপূর্ণ। এই দুটি লোক এই দেশটাকে এইভাবে পরিচালিত করতেছে। একটা হইলো যে আপনার যে এই আসিফ নজরুল, আরেকজনের কথা বলা যাইবে না, ঠিক আছে? তো এই দুইটা লোক এই দেশকে ভিতরগতভাবে তারা শাসন শোষণ করতেছে, এবং তারাই যাই চাইতেছে সেটাই হইতেছে। আপনার এই ডক্টর ইউনূস চাইলেও কোনো কিছু করতে পারবেন না। ইলিয়াস হোসেন বলে দিয়েছেন যে কিছুদিন পর দেখবেন ডক্টর ইউনূস ভাগবে। এর আগে যখন ক্ষমতা নিয়েছিলেন তখন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছিল যে ডক্টর ইউনূস 1 মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। তো তিনি 1 মাসের বেশি ক্ষমতায় আসলে ছিলেনও না। 1 মাস হওয়ার পর থেকে তার যে কার্যক্রম, তিনি যেটা চাইতেছেন, তিনি যেভাবে দেশ পরিচালনা করতে চাইতেছেন, সেইভাবে তিনি পারতেছেন না। এই চোর শাসর বাটপার টাটপার সব উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়া দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। এখন কোনোভাবে কোনো কিছু নিয়ন্ত্রণ তারা করতে পারতেছেন না, এবং সেই ভারতীয় এজেন্ডাই তারা বাস্তবায়ন করতেছেন। এই জাতির কপালে আসলে কোনো কিছুই হবে না, ঠিক আছে? সব হইলাম আমরা চোর। আমরা চুরি করায় বিখ্যাত। আমরা অন্যের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ব্যস্ত। আমরা ভারতীয় আগ্রাসনের বিপক্ষে কথা বলতে গেলে অনেক হিসাব নিকাশ করে বলতে হয়, কারণ আপনি যে ভারতীয় আগ্রাসনের কথা বলেন, আপনি যে এই ভারতীয় আগ্রাসনের বিপক্ষের লোক, এটাও বোঝাও খুব মুশকিল। আসিফ নজরুলই কিন্তু ভারতীয় আগ্রাসনের বিপরীতে কথা বলছিল, পরবর্তীতে